আপু এরকম লাগবে আমাদের, এরকম এসে কি লাগবে? আচ্ছা এরকম এরকম বিছানা লাগবে, এরকম বাসা ফ্ল্যাট, এরকম বাসায় ফ্ল্যাট লাগবে, এই বাসা আরো ভালো হবে, তাই না? আমি মোবাইলে তো অনেক সুন্দর সুন্দর বাসার প্রাচীটা দেখতে গেছিলাম মোবাইল। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরো কয়েকজন জয়েন করুক, তারপরে আমরা ক্লাসটা শুরু করি।
Good morning, my dear students. Hope that you all are well. By the grace of Almighty, I'm also well. Dear students, you are passing through a critical situation and you are busy with your assignment writing. Though in this week you don't have any assignment on English. এই সপ্তাহে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট নেই। তার আগে আমি বলি আমি গত ক্লাসটা নিতে পারিনি, আই এম ভেরি মাচ সরি। আমি নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছি, আমার মোবাইলে ডাটা ছিল না, কিন্তু এই ওয়াইফাই এর উপর নির্ভর করে আমি তোমাদের ক্লাসটা নিতে চেয়েছিলাম গত ক্লাসে, কিন্তু এদিকে এই ইন্টারনেটের কানেকশন চলে যায়, আবার এদিকে ইলেকট্রিসিটি চলে যায়, এই জন্য আমি তোমাদের গত দিনের ক্লাস নিতে পারিনি। মোবাইল দিয়ে নেওয়ার ডাটা ছিল না, তাই মোবাইল দিয়ে নিতে পারিনি, আর এদিকে ইলেকট্রিসিটি ছিল না, যে হচ্ছে যাওয়ারই করবো। আমি ভেরি মাচ সরি, এই জন্য তোমাদের ওই ক্লাসটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করবো অন্যদিন। যা হোক, আজকে আমাদের ন্যারেশনের উপরে আমরা আলোচনা করছি। যদিও তোমাদের অ্যাসাইনমেন্ট ন্যারেশন এখনো দেয়নি, কিন্তু ন্যারেশনটা তোমাদের এই সিলেবাসে পরীক্ষায় আসার মতো এবং সিলেবাসে আছে, শর্ট সিলেবাসের মধ্যে ন্যারেশনটা দিয়েছে। আমরা ন্যারেশনটা নিয়ে আলোচনা করব। আমরা যদিও গতদিন আলোচনা করেছিলাম, এর আগে গত ক্লাস আগের ক্লাসে আবার আমরা আলোচনা করব ন্যারেশনটা প্রথম থেকে, আবার আমরা শুরু করি। একটু এটা বোঝার বিষয় আছে। আর ঠিক আছে, আমরা এখন শুরু করি। স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই আজকে আমাদের টপিক হচ্ছে ন্যারেশন অর স্পিচ অর ন্যারেশন। তোমরা জানো স্পিচ বা ন্যারেশনটা 2021 উঠে আসছে, 2120 বুঝলাম না। ও আচ্ছা, যে আমেরিকান ক্যালেন্ডার তো এরকম মনে হয় দেখায়। আচ্ছা, যা হোক, দেখো ন্যারেশনটা কি আমরা প্রথম থেকে শুরু করবো, এবং ন্যারেশনটা কোন ধরনের তোমাদের পরীক্ষায় আসে। ন্যারেশন বা স্পিচ যেটা আমরা বলি, মানে বক্তব্য বা কারো কথা, এটা দুই ধরনের আসে। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ। ডিরেক্ট ন্যারেশন যদি থাকে তাহলে সেটাকে ইনডিরেক্ট করতে হয়, আর যদি ইনডিরেক্ট স্পিচ অথবা ন্যারেশন যদি প্রশ্নে থাকে তাহলে সেটাকে ডিরেক্ট ন্যারেশন করতে হয়। আমরা মূলত এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তাহলে একটা করলে আর একটা বিপরীতটাই হয়ে যাবে হচ্ছে এই বিপরীতটা। ঠিক আছে, এটার একটা নিয়ম শিখলেই আর একটা বুঝতে পারবে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারলে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আসা সম্ভব, একই এই আগের প্রশ্নটাই। তোমাদের ন্যারেশনটা থাকবে কিভাবে, আমরা স্কুলে যখন করেছিলাম হাই স্কুল লেভেলে দেখা যায় কি শুধু এক একটা সেন্টেন্স দেয়া থাকে, একটা সেন্টেন্স কে ন্যারেশন করতে হয়। এখানে কিন্তু একটা সেন্টেন্স থাকে না, বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকে, একাধিক সেন্টেন্স থাকে, মিনিমাম 3টা থেকে 5টা পর্যন্ত, 5-6টা সেন্টেন্স পর্যন্ত থাকে। মিনিমাম 3টা থেকে 5 থেকে 6টা সেন্টেন্স তো থাকতে পারে এই ন্যারেশনের মধ্যে, অর্থাৎ একত্রে থাকবে, প্যাসেজ আকারে থাকবে। অর্থাৎ যেহেতু 5 থেকে 6টা সেন্টেন্স লিখবে, সুতরাং 5 থেকে 6টা সেন্টেন্সের ধরন আলাদা থাকবে এবং প্যাসেজ আকারে থাকবে। অর্থাৎ এখানে কোন সেন্টেন্স হবে অ্যাসার্টিভ, কোনটা সেন্টেন্স হবে ইন্টারগেটিভ, কোনটা হবে এক্সক্লেমেটরি, কোনটা হবে অপটেটিভ, কোনটা হতে পারে ইম্পারেটিভ। অর্থাৎ এই ধরনের আমাদের ন্যারেশন যদি জানতে হয় বা স্পিচ বা ন্যারেশন যদি জানতে হয়, তাহলে আমাকে কি কি বিষয় জানতে হয় আগে খেয়াল করো। একটা ন্যারেশন যখন আমি করব,
সেটা আমাকে দেখতে হবে ডিরেক্ট ন্যারেশন নাকি ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন আমরা চোখে দেখলেই বুঝতে পারবো, ওখানে ইনভার্টেড কমা থাকবে। ডিরেক্ট ন্যারেশন মানেই ওখানে ইনভার্টেড কমা থাকবে, অর্থাৎ যে উপরের দিকে দুটো করে কমা একত্রে, ঠিক আছে, এই ওই উদ্ধৃতি চিহ্ন বাংলায় বলা হয়, ওই মাঝখানে যে ওইগুলো থাকলে আমরা বুঝতে পারবো এটা ডিরেক্ট সেন্টেন্স, এটা আমরা বুঝতে পারবো। আর যেটা ইনডাইরেক্ট অর্থাৎ ইনভার্টেড কমা, ওটাকে বলা ইনভার্টেড কমা, ওটা যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর নারেশন, ইনডিরেক্ট। এবং এই ডিরেক্ট থেকে যে আমরা ইনডিরেক্ট করব, এর জন্য কি কি জিনিসগুলো জানা লাগবে? আমরা হচ্ছে চেহারা দেখে বুঝতে পারবো এটা ডিরেক্ট ইনডিরেক্ট চিনতে পারলাম। এখন এটাকে যখন পরিবর্তন করতে হবে তখন আমাদের কি কি জানতে হবে আরো, দেখো খেয়াল করতে হবে। আমাদের খেয়াল করতে হবে যে এটা কোন টেন্সে আছে। টেন্স অর্থাৎ তুমি যদি টেন্স ভালোভাবে না জানো, টেন্সের গঠনগুলো যদি ভালোভাবে না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এই ন্যারেশন করাটা অনেক টাফ। অর্থাৎ ন্যারেশন তুমি সঠিকভাবে করতে পারবে, ভুল করবে। অর্থাৎ ন্যারেশনের পরিবর্তন হবে অনেকগুলো, টেন্সের পরিবর্তন হবে, ঠিক আছে, তারপর ইনভার্টেড কমা কমা উঠে যাবে, তারপর টেন্সের পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তন, টেন্স গুলো যদি না জানো তাহলে পারে তুমি ন্যারেশন করতে পারবে না। ন্যারেশনটা জানার জন্য টেন্সটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে পার্সন, অর্থাৎ প্রোনাউন আছে না, প্রোনাউন গুলো অর্থাৎ প্রোনোমিনাল প্রোনাউন গুলোর যে বিভিন্ন ফর্ম আছে। প্রোনাউনের নমিনেটিভ, আমরা তো সব সাধারণত বলি সাবজেক্টিভ ফর্ম, ওটার সঠিক উচ্চারণ হচ্ছে নমিনেটিভ ফর্ম, ঠিক আছে, সুন্দর উচ্চারণ হচ্ছে নমিনেটিভ ফর্ম। যেমন মি, যেমন হচ্ছে মি মানে আমাকে, এটার এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটার সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম কি আই, ঠিক আছে। আর এটার অবজেক্টিভ ফর্ম, সরি, এটার পসেসিভ ফর্ম কি হবে? মাই। মাই অর্থাৎ দেখো আই, মি, মাই এগুলো সবই কিন্তু একটা প্রোনাউনের তিনটা গঠন, তিনটা ফর্ম। একটা হচ্ছে নমিনেটিভ ফর্ম, হ্যাঁ, আই হচ্ছে আমি, মি আমাকে, মাই আমার, অর্থাৎ সব আমার নিজের, মানে আই এর, আই নামক এই সরি আই নামক এই প্রোনাউনের তিনটা দেখো রূপ দেখা যাচ্ছে। আবার ডাবল পসেসিভ আছে, সেখানে আছে মাইন ব্যবহার করা হয়, মাইন, মাই তারপরে মাইন, আর শুধু পসেসিভ এর সাথে মাই। তাহলে আমাদের এই প্রোনাউন গুলোর নমিনেটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এইগুলো যদি না জানি তাহলে আমাদের জন্য ন্যারেশন করাটা খুব টাফ, এবং আমি সঠিকভাবে বসাতে পারবো না কার পরিবর্তে কোনটা হবে, কোন কোথায় কোনটা হবে। অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ কি, সাবজেক্টের জায়গায় আমি যদি অবজেক্ট বসাই তাহলে সেন্টেন্স হবে না। যেমন আমি যদি লিখি আছে আই প্লে ফুটবল বা আই প্লে ক্রিকেট, আই প্লে ব্যাডমিন্টন, ঠিক আছে, আই দিলাম, আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর অবজেক্ট কি, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট এটা দিলাম। আচ্ছা দেখো, আইটা হচ্ছে সাবজেক্ট, এখন সাবজেক্টের জায়গায় আই এর পরিবর্তে আমি যদি অবজেক্টিভ ফর্ম মি লিখি, মি প্লে ফুটবল, মি প্লে ক্রিকেট, মি প্লে ব্যাডমিন্টন, তাহলে কি ভুল হবে? কারণটা কি, আমি বসাচ্ছি সাবজেক্টের জায়গায়, কিন্তু সাবজেক্টের আকার তো ঠিক নেই, সাবজেক্টের ফর্মটা ঠিক নেই, অর্থাৎ মিটা তো সাবজেক্ট ফর্ম হিসাবে বসে না। মি এর সাবজেক্ট ফর্ম কি হবে, মানে নমিনেটিভ ফর্ম হবে আই, সুতরাং আমাকে আই দিয়ে করতে হবে, এখানে মি দিয়ে করলে হবে না। আবার আবার দেখো আর একটা উদাহরণ দিই, যেমন রাকিব হেল্পড আই, রাকিব হেল্পড আই, রাকিব আমাকে সাহায্য করেছিল, হেল্প আই, অর্থাৎ দেখো হেল্প এটা হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে যে কি, ভার্বের পরে যেটা থাকে অবজেক্ট থাকে, অবজেক্টের জায়গায় আমি কি দিয়েছি, অবজেক্টিভ ফর্ম না দিয়ে সাবজেক্টিভ ফর্ম দিয়েছি, অর্থাৎ রাকিব হেল্প মি হবে, কিন্তু আমি দিয়েছি আই, এখানে কি হবে, তাহলে দেখো আইটা তো হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটা তো অবজেক্ট ফর্ম, অবজেক্টের জায়গায় তো সাবজেক্ট আকারে থাকতে পারে না, ওটাকে অবজেক্ট আকার বানাতে হবে, অবজেক্টের রূপ মানে আকৃতি দিতে হবে, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটার অবজেক্ট ফর্ম কি মি, সুতরাং রাকিব হেল্প আই হবে না, হবে রাকিব হেল্প মি হবে, কারণ ওটা হচ্ছে অবজেক্টে বসে, অবজেক্টের জায়গায় বসে আছে, তাহলে অবজেক্টের আকৃতি বানিয়ে তাহলে তাকে ওখানে বসাতে হবে। এভাবে খেয়াল রাখতে হবে যে যেখানে সাবজেক্ট সেখানে সাবজেক্ট আকৃতি বানিয়ে বসাতে হবে, যেখানে অবজেক্ট সেখানে অবজেক্ট আকৃতি বানিয়ে বসাতে হবে।
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী? জি স্যার। জি স্যার। জি স্যার বলেন। ধন্যবাদ। মুখে মুখে বললাম, যদিও এটা সেন্টেন্স দেখাতে পারলে সুবিধা হতো, আগে স্লাইড করে ফেলেছি এই জন্য। আচ্ছা, তাহলে পারে ওভাবে আমরা মনে করো সেন্টেন্সের এই ফর্ম মানে কি আকৃতি বা গঠনটা ওভাবে বসাতে হবে আমাদের। টেন্স জানতে হবে, তারপর প্রোনাউন গুলো জানতে হবে। প্রোনাউনের নমিনেটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, এগুলো জানলে পরে আমাদের জন্য ন্যারেশন করাটা ইজি হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর একটা বিষয় আছে, ন্যারেশনে আরো বিষয় আছে, সেটা হচ্ছে কিছু অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময় বুঝালে পারে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। ঠিক আছে? সময়বাচক কিছু অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব অফ টাইম বলা হয় সেই অ্যাডভার্ব গুলোকে। যেমন টুডে থাকলে দ্যাট ডে হয় ইন্ডিকেট করার সময়। তারপরে কাম থাকলে গো হয়। তারপরে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা লাস্ট ডে হয়। তারপরে আছে যে টুমরো থাকলে দ্য নেক্সট ডে, অর্থাৎ এই ধরনের হয়। এই শব্দগুলো হয়, এগুলো ব্যবহার করতে হয়। নাও থাকলে দেন হয়। হাইদার থাকলে দাইদার হয়, অর্থাৎ এগুলো হাইদার দাইদার এটা হচ্ছে পুরাতন, ইংরেজিতে সাধারণত দেয় না। অর্থাৎ এই ধরনের কিছু অ্যাডভার্বের চার্ট আছে তোমাদের যে বইগুলো আছে বা আমার এখানেও আছে, আমি এখানে স্লাইডে দেখাবো। এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে কিন্তু। ঠিক আছে? টুডে থাকলে দ্যাট ডে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখতে পারলে তুমি পরীক্ষার খাতায় যদি টুডে টুডে দিয়ে দাও তাহলে ওখানে কিন্তু নাম্বার পাবে না, ওখানে কাটা দিবে। কারণ টিচার জানে যে এখানে ন্যারেশন পরিবর্তন করতে হবে, এখানে যদি সে করতে না পারে এর জন্য নাম্বার কাটা দিবে, অর্থাৎ পূর্ণ নাম্বার তুমি পাবা না এই ধরনের ভুলগুলা করলে। অ্যাডভার্বের পরিবর্তন হচ্ছে ন্যারেশনের মধ্যে অন্যতম। কি বাবা? ওই যে অন্ধকারে যাচ্ছে দেহটাকে। আচ্ছা, তারপরে আছে দেখো এই তাহলে পরে আমাদের দেখতে হবে আবার অ্যাডভার্ব অর্থাৎ সময় আছে, টাইম দেয়া আছে, সেই টাইম গুলোর পরিবর্তন করতে হবে। টাইম গুলোর পরিবর্তন করব, যেখানে যেখানে আছে ওভাবে পরিবর্তন করব। কিছু খুব বেশি না, মনে করো তোমার 8 থেকে 10টা ওয়ার্ড মুখস্থ করতে হয়, খুব বেশি না, 8-10টা শব্দ। তারপরে আছে হচ্ছে এই সেন্টেন্স। আমাদের সেন্টেন্স জানতে হবে কোন সেন্টেন্স এটা। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করতে যে তুমি ইন্টারগেটিভ সেন্টেন্স স্টাইলে করো তাহলে ভুল হবে, আবার ইন্টারগেটিভ সেন্টেন্স পরিবর্তন করার সময় যদি অ্যাসার্টিভ স্টাইলে করো তাহলে ভুল হবে। এখানে দেখো, আর আমরা দুই ধরনের সেন্টেন্স আমরা তাদের মার্ক দেখে অর্থাৎ তাদের চিহ্ন দেখেই বুঝতে পারবো। যেমন কোশ্চেন, ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন থাকলে পারে, এই যে চিহ্নটা দেখলে বুঝতে পারি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, এই যে একটা দাড়ির মতো নিচে ফোঁটা দিয়ে যে বিস্ময়সূচক চিহ্ন, সাইন অফ এক্সক্লেমেশন। ঠিক আছে? এই এই চিহ্নটা আমরা দেখলেই বুঝতে পারি যে এই সেন্টেন্সটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এই দুটো সেন্টেন্স আমরা এটার চিহ্ন দেখলে বুঝতে পারবো, অর্থাৎ কি জ্যোতি চিহ্ন বা এই এই চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের সেন্টেন্স এটা। এটা কি ইন্টারগেটিভ নাকি না এটা হচ্ছে এক্সক্লেমেটরি, এটার চিহ্ন আছে। কিন্তু 5 প্রকার সেন্টেন্সের মধ্যে এই দুটোরই চিহ্ন আছে, আর 3টারও চিহ্ন আছে, সেটা ফুল স্টপ থাকবে। কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যেও কিন্তু একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, তারপরে আবার ফুল স্টপও থাকে কিন্তু অনেকগুলোর মধ্যে দেখবা, অর্থাৎ ওই ধরনের থাকে। কিন্তু 3টা সেন্টেন্স আছে একই রকম হয়। অ্যাসার্টিভেও সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ হয়, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সেও লাস্টে ফুল স্টপ হয়, আবার অপারেটিভ সেন্টেন্স এটার মধ্যেও এটার শেষে লাস্টে ফুল স্টপ হয়। কিন্তু এর মধ্যে একটু কথা আছে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স সাদামাটা কথা, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, ইম্পারেটিভ অর্থাৎ কি আদেশ উপদেশ নিষেধ, অর্থাৎ এটা কি হবে এই ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে? ঠিক আছে, হয় প্লিজ থাকবে অথবা কি থাকবে ডু, অর্থাৎ কি আদেশ থাকবে, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। ঠিক আছে? হেল্প মি, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ফিনিশ মাই জব। ঠিক আছে? এই অর্থাৎ এই ধরনের থাকবে। ওপেন ইউর বুক, ক্লোজ দ্য ডোর। ঠিক আছে? দেখো প্রথমে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তারপরে রান ইউর কম্পিউটার, তারপরে ওয়ার্ক হার্ড, অর্থাৎ এই ধরনের প্রথমেই ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে?
ভার্ব দিয়ে শুরু হলে এবং লাস্টে ফুল স্টপ থাকলে সাধারণত এটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, আর অপটেটিভ সেন্টেন্স কি হবে বুঝছো, ইম্পারেটিভটা বুঝলাম কি ভার্ব দিয়ে শুরু হবে, আর অপটেটিভ সেন্টেন্স কি হবে, সাধারণত মে দিয়ে শুরু হয়, মে। ঠিক আছে, মে অথবা লং লিভ, হ্যাঁ এই ধরনের শুরু হয় মে দিয়ে, অথবা লং লিভ বাংলাদেশ, লং লিভ হ্যাঁ আর কান্ট্রি, লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ। ঠিক আছে, মে অথবা লং লিভ এগুলো দিয়ে শুরু হবে, অর্থাৎ কি ইচ্ছা বা প্রার্থনা, অথবা প্রে দিয়ে শুরু হবে। ঠিক আছে, প্রে উইশ, অর্থাৎ কি প্রার্থনা, উইশ করা, এই ইচ্ছা প্রকাশ করা, অথবা এই যে আশীর্বাদ করা, অর্থাৎ এই ধরনের থাকতে পারে। সেই সেন্টেন্স গুলো হবে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স এটা সাধারণত অপটেটিভ সেন্টেন্স কিন্তু ন্যারেশনে আমি খুব কম আসে দেখেছি, অপটেটিভ সেন্টেন্স কম আসে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ওই দুটো বাদে, অর্থাৎ কি যেখানে কোনো আদেশ, উপদেশ, নিষেধ এবং পরামর্শ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা থাকবে না, অথবা থাকবে নাকি, অর্থাৎ কি মে, উইশ, প্রে, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা বা এই হ্যাঁ এইগুলো যদি না থাকে তাহলে সেই ফুল স্টপ ওয়ালা সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের এই সেন্টেন্স গুলো যদি আমরা জানি তাহলে পুরো ন্যারেশন এখন আমাদের করতে সুবিধা হবে এই জিনিসগুলো। দুই একটা শব্দ আছে, ইয়েস থাকলে কি হয়, নো থাকলে কি হয়, ঠিক আছে, অথবা কারোর নাম ধরে যদি ডাকে সেখানে কি হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। আর তাছাড়া প্রত্যেকটা এই ন্যারেশনের প্রায় মনে করে একই ধরনের, এই জিনিসগুলো জানতে পারলে ন্যারেশনটা সহজ। এবং ন্যারেশনের যে স্টুডেন্ট ন্যারেশন ভালোভাবে করতে পারে সেই স্টুডেন্টের জন্য গ্রামারের কোনো অংশই, কোনো বিষয় তার জন্য কঠিন না। তার জন্য টেন্স সহজ, তার জন্য ভয়েস করা সহজ, তার জন্য গ্রামার সব ধরনের আইটেম করা সহজ। তারপরে তার জন্য পাংচুয়েশন, অর্থাৎ কি যে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন তোমাদের আছে জ্যোতিচিহ্ন ইংরেজির, এটা এইগুলো করাও সহজ তার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো ন্যারেশনটা কি। ঠিক আছে, ন্যারেশন মানে কোনো কথা বা বর্ণনা বা বিবৃতি। আমরা যখন কথা বলি সেই কথাটা, আমরা যখন আমাদের নিজের কথা সরাসরি বলি, নিজের মতো করে নিজের কথা সরাসরি বলবো, কারোর কথা না, নিজের কথা বললাম, নিজের সিদ্ধান্তের কথা বললাম, তখন সেটা কি ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট স্পিচও বলা হয় অথবা ন্যারেশনও বলা হয়, একই জিনিস। আর ইনডিরেক্ট ন্যারেশনটা কি, ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে মনে করো আমি যেই কথাটা বললাম, এই কথাটা মনে করো আমার স্টুডেন্ট, তোমাদের মধ্যে কেউ আমার কথাটা তুমি মনে করো আর একটা স্টুডেন্টকে বললে, তখন সেটা কি হবে, আমার কথাটাকে আমার মতো করে বলবে না, কিন্তু আমার কথার মূল কথাটা রেখে তুমি তোমার মুখ দিয়ে নিজের ভাষায় বলবে, তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, তখন হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ আমি মনে করো বাংলায় একটা উদাহরণ দিই তোমাদের জন্য সুবিধা হবে। আমি বললাম যে, মনে করো আমি এখন বললাম এই একটা সেন্টেন্স বলবো, আমি আগামীকাল তোমাদের ইংরেজি ক্লাস নিব। ঠিক আছে, এটা বললাম কি, আমি বললাম, আমি টিচার, আমি বললাম। এখন যে তোমাদের স্টুডেন্ট, মনে করো তোমার নাম মনে করো রাসেল, রাসেল মনে করো বললে, রাসেল যখন আমার এই কথাটা বলবে তোমাদের বন্ধুদের কাছে, মনে করো আমি নাই, তখন কি বলবে, তুমি বলবে যে স্যার বলেছে, স্যার আগামীকাল ক্লাস নিবেন, হ্যাঁ, বা হি উইল টেক দ্য ক্লাস নেক্সট ডে। অর্থাৎ দেখো তখন কি আমি নাই, তখন আমি হয়ে গেছি কি সে বা তিনি হয়ে গেছে। দেখো, অর্থাৎ এইভাবে ডিরেক্ট কথাটাকে ইনডিরেক্ট ন্যারেশন এভাবে করতে হয়, অর্থটা ঠিক থাকবে কিন্তু এই যে পরিবর্তন হবে প্রোনাউনের, তারপর টেন্সের পরিবর্তন হবে, সেন্টেন্সের পরিবর্তন হবে এই ধরনের। আর ন্যারেশন গুলো কি হবে, এই যে 5 প্রকার সেন্টেন্সের কথা বললাম, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারগেটিভ, এই 5 প্রকার সেন্টেন্স যখন আমরা ন্যারেশন করব, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ, আবার ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে আমি যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে করব, অর্থাৎ আরেকজনের, অর্থাৎ কারো সরাসরি কথা আমি আবার পরিবর্তন করে নিজের ভাষায় বলবো, সেটা হয়ে যাবে ইনডিরেক্ট। ইনডিরেক্ট ন্যারেশন যখনই করব সবগুলো সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ ওই সেন্টেন্স ফুল স্টপ হতে হবে, ওই সেন্টেন্সের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন, কোনো এক্সক্লেমেটরি চিহ্ন, কোনো অর্থাৎ এই ধরনের আলাদা কোনো চিহ্ন থাকবে না, সবগুলো ফুল স্টপ হয়ে যাবে, অর্থাৎ সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এটাই হচ্ছে ন্যারেশনের মূল কথা ইনডিরেক্ট ন্যারেশন করার জন্য। আর ন্যারেশন তোমাদের বাংলায় বলে দিলাম যে
কোনো কথা কেউ সরাসরি যেটা বললো হুবহু সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর যদি কারোর হুবহু কথাটাকে নিজের ভাষায় যদি বলা হয় বা একটু পরিবর্তন করে বলা হয় সেটা হবে কি ইনডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট ইনডিরেক্ট কিভাবে ইংরেজি সেন্টেন্স দেখে চিনবো? ইনভার্টেড কমা যেখানে থাকবে সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট কমা বাদে যদি থাকে তাহলে সেটা হবে ডিরেক্ট ন্যারেশন। পরীক্ষার সময় এরকম তোমরা দেখবে যে বলবে যে চেঞ্জ দ্য ন্যারেশন, ওখানে বলবেও না এটা ডিরেক্ট করো না ইনডিরেক্ট করো। আমি যখন দেখবো যে সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমা আছে তাহলে আমি বুঝতে পারবো এখানে ডিরেক্ট ন্যারেশন আছে, এটাকে ইনডিরেক্ট করতে হবে। আর যদি দেখি যে কোথাও তোমার হচ্ছে যে ইনভার্টেড কমা নেই, সুতরাং আমাকে খেয়াল করতে হবে এটা ইনডিরেক্ট ন্যারেশন আছে, এটাকে ডিরেক্ট ন্যারেশনে করতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, ন্যারেশনের এই ইংরেজি আমাদের হচ্ছে চেনাটাই হচ্ছে বড়, সংজ্ঞাটার থেকেও বড় হচ্ছে চেনাটা, ডেফিনিশনের থেকে চেনাটা। আমরা এখন পরবর্তী স্লাইডে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা ডিরেক্ট নারেশনটাকেই চেঞ্জ করে ইনডিরেক্ট করব, এটার উপর গুরুত্ব দিচ্ছি যেহেতু এটাই বেশি আসে বা এটা ভালোভাবে শিখতে পারলে ওইগুলো সহজ, সুতরাং আমরা ডিরেক্ট নারেশনটাই একটা দেখাচ্ছি। একটা ডিরেক্ট ন্যারেশন, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে ডোন্ট কল মি, অর্থাৎ কি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ডোন্ট কল মি আমাকে ডেকো না, আই উইল কল ইউ, হ্যাঁ আমি তোমাদেরকে ডাকবো। এটা হচ্ছে এই ডোন্ট কল মি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর আই উইল কল ইউ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। ইনভার্টেড কমার দুটো সেন্টেন্স আছে। ইনভার্টেড কমা এই যে ডান পাশে দেখা যাচ্ছে, ইনভার্টেড কমার মধ্যে অংশটাকে একত্রে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে পুরো অংশটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। আর একই ধরনের সেন্টেন্সে ইনভার্টেড কমার বাহিরের অংশটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। দেখো রিপোর্টিং আর হচ্ছে রিপোর্টেড দুটো দুই জিনিস, কিন্তু তোমরা একটু দেখো রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এই পুরোটা যে বলতেছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচ, স্পিচ মানে বক্তব্য বা কথা, সেই কথার কি থাকবে, কথার একটা সাবজেক্ট থাকবে, কথার একটা ভার্ব থাকবে, সেই কথাটার একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে। দেখো রিপোর্টিং স্পিচের মধ্যে রিপোর্টিং ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে। অর্থাৎ বাম পাশে দেখো ইনভার্টেড কমার বাইরে নেলসন ম্যান্ডেলা, এই রিপোর্টিং স্পিচে দেখো রিপোর্টিং ভার্ব থাকবে। রিপোর্টিং ভার্ব এটা কি সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেড এর আগের যে অংশটা, প্রথমে যে অংশটা তাকে বলা হয় সাবজেক্ট, তাহলে এটা কিসের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বলা হয়। আর টু হিজ কান্ট্রিম্যান, তার দেশবাসী, হিজ কান্ট্রিম্যান, দেখো ভার্বের পরের অংশটা এটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে কিসের অবজেক্ট, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এভাবে ন্যারেশন করার সময় এইভাবে চিহ্নিত করা হয়, এইভাবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এভাবে রিপোর্টিং ভার্ব এটা পরিবর্তন। আর রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, মনে করো এখানে ডোন্ট কল মি, এখানে সাবজেক্ট নাই, মনে করো এখানে অবজেক্ট আছে, দেখা যাচ্ছে মি, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর হচ্ছে ভার্ব হচ্ছে ডোন্ট কল, হ্যাঁ ডেকো না, কল মানে ডাকা, হ্যাঁ আমাকে ডেকো না, আমাকে আহ্বান করো না, ঠিক আছে। তারপরেরটাতে আই উইল, আইটা হচ্ছে সাবজেক্ট, কল এটা হচ্ছে ভার্ব, আর ইউ এটা হচ্ছে অবজেক্ট, আই উইল কল ইউ। আমাদের এটা ধরেই আমাদের পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে রিপোর্টিং ভার্ব আছে, এই ভার্বটা পাস্ট টেন্সে যদি হয়, দেখো আমরা এখানে দেখছি কি সেড, সে অর্থ প্রেজেন্ট ফর্ম, সে সেজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর উইল সে শ্যাল সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ যদি পাস্ট টেন্স থাকে, দেখো সেড, সে এর ফার্স্ট ফর্ম সেড, পাস্ট টেন্সে থাকলেই পরের যে ইনভার্টেড কমার মধ্যে, এই যে ইনভার্টেড কমা উদ্ধৃতি চিহ্নের মাঝখানে যে যেই টেন্সে আছে সেইগুলোর পরিবর্তন হবে, কিন্তু পাস্ট টেন্সে হলেই তখন এই ভিতরের গুলো পরিবর্তন হয়। আচ্ছা, ভিতরের গুলো পরিবর্তন হয় না, কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে চিরন্তন সত্য হলে এখানে কিন্তু পরিবর্তন হয় না, চিরন্তন সত্য, ঠিক আছে। যেমন কি সবসময় সত্য, অলওয়েজ ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যেমন হচ্ছে সূর্য পৃথিবীর চারদিকে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। এখন যদি ন্যারেশন করার সময় যদি করে ফেলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো, অর্থাৎ কথার অর্থ কি যে মনে হয় আগে ঘুরতে এখন আর ঘোরে না, ঠিক আছে। এই কথাটা অর্থাৎ পাস্ট টেন্সে করা যাবে না, যে টেন্স আছে ওই টেন্সে,
এটা হচ্ছে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বা যে কোনো ধরনের গাণিতিক সত্য, সেগুলোর ক্ষেত্রে পরিবর্তন হয় না, কিন্তু তাছাড়া সব ক্ষেত্রেই পরিবর্তন হয়। এই পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব সেড, এটা থাকার কারণে ওখানে টেন্সের পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয় আমরা এখানে দেখাবো। দাঁড়াও, এদিকে যাচ্ছি, এই পরের স্লাইডে আমি যাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি কি কি পরিবর্তন হয়। এটা আগে দেখাই কোন টেন্স কোনটাতে যাবে। এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা মুখে বলি, এখানে আছে, উদাহরণ দেয়া আছে যদিও। আহ হুম, পিছিয়ে আসে না কেন? হুম, আচ্ছা এখানে দেখো বলা হচ্ছে এই যে রুল নাম্বার 3 তে উপরে, একটু সময় লাগে দেখতে। দেখো, if the statement is a universal truth, habitual fact, constant and geographical fact, no change of tense is required. অর্থাৎ যদি সত্য থাকে যে কোনো কিছু, বা অভ্যাসগত কর্ম অথবা কোনো স্থির কোনো কিছু থাকে, ভৌগোলিক কোনো কিছু থাকে যেটার পরিবর্তন হয় না, চিরন্তন সত্য বা গাণিতিক সত্য, সেইগুলো কি সেখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না, যেই টেন্স সেই টেন্সে থাকবে। আর যদি এগুলো না থাকে তাহলে কি পরিবর্তন করতে হয় দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে পরেরটা, ইনভার্টেড কমার অংশটা, যদি ইনভার্টেড কমার অংশ দ্বারা ইনভার্টেড কমার মধ্যের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কি, তাহলে কি হবে, এটা ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। আর যদি পাস্ট যদি সরি ইনভার্টেড কমার মধ্যের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি হবে, পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আবার পাস্ট ইনডিফিনিট টেন্স হলেও পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলেও এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার পাস্ট পারফেক্ট টেন্স থাকলেও পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, শ্যাল অথবা উইল, তাহলে কি করব, শ্যাল থাকলে যেখানে সাবজেক্ট অনুসারে শুড অথবা উড দিয়ে করতে হবে। শ্যাল অথবা উইলের ফার্স্ট ফর্ম শুড অথবা উড দিয়ে করব সাবজেক্টের সাথে, ঠিক আছে, দিয়ে তারপরে শুড অথবা উড দিয়ে করব। এভাবে করতে হয়। এটা আমি দেখি স্লাইড বানিয়ে তোমাদের আমি দিব গ্রুপে, অসুবিধা নেই। আমাদের আর বেশি মনে ক্লাস সময় পাবো না, 8-9 মিনিট পাবো, 7-8 মিনিট পাবো, যা তার মধ্যে আমরা যতটুকু পারি এখানে করি, পরিবর্তনগুলো দেখাই। আচ্ছা এই যে অ্যাডভার্বের কথা বলছিলাম, টাইম এন্ড অ্যাডভার্ব ইনডিরেক্ট সেন্টেন্স, ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট নারেশন। দেখো সরে রাখি, এটা কোথায় গেল, দেখো কি কি পরিবর্তনগুলো হয়। টুডে থাকলে আমরা যখন ইনডিরেক্ট নারেশন করব, যদি ইনভার্টেড কমার মধ্যে টুডে থাকে তাহলে সেটা কি করব, দ্যাট ডে করব অথবা দা সেম ডে করব। টুমরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে করব। ইয়েস্টারডে যদি থাকে তাহলে কিভাবে চেঞ্জ করব, দা ডে বিফোর অথবা দা প্রিভিয়াস ডে ভাবে করব। ইয়েস্টার থাকলে আমি সাধারণত দা প্রিভিয়াস ডে দিয়েই করি, যেটা তোমার জন্য সুবিধা হয় সেটা দিয়ে করবে। নেক্সট দিয়ে উইক, মান্থ, ইয়ার, তারপর নেক্সট দিয়ে ইয়ার অথবা কোনো একটা দিনের নাম থাকে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, তাহলে কি করব, নেক্সট থাকলেই দা ফলোইং দিব, ঠিক আছে। লাস্ট উইক থাকলে কি করব, লাস্ট দিয়ে উইক, মান্থ, ইয়ার অথবা যে কোনো একটা দিন, স্যাটারডে, সানডে, মানডে, ফ্রাইডে, যে কোনো দিন, তাহলে দা প্রিভিয়াস উইক অথবা দা প্রিভিয়াস স্যাটারডে, সানডে, মানডে, এইভাবে আমরা করব। নাও অথবা জাস্ট থাকলে দেন হয়। দেখো দেন বানানটা THEN, দেন,
এগো থাকলে বিফোর হয়, হিয়ার থাকলে দেয়ার, আর দিস থাকলে কি হবে দ্যাট। এই অংশগুলো তোমাদের টানা মুখস্থ থাকতে হবে, এটা তোমরা সুন্দরভাবে এটা মুখস্থ করো, তোমাদের বইগুলোর মধ্যে এগুলো আছে আমি জানি। তারপর আমি এই স্লাইড গুলো এর আগে তোমাদের অনেক আগে একবার মনে নিয়েছিলাম, আবার আমি এটা গ্রুপে আমি দিব, তোমরা এটা ভালোভাবে দেখবে, ইনশাল্লাহ তোমাদের ন্যারেশনের জন্য সহজ হবে। এই ন্যারেশনের ক্লাস কয়েকটা লাগবে, মনে করো মিনিমাম 3টা ক্লাস লাগবে, 3-4টা ক্লাস, যেহেতু ন্যারেশন ক্লাসটা একটু টাফ, অনেকগুলো আইটেম, অনেকগুলো বিষয় জড়িত, এই জন্য। আর প্রোনাউনের যেটা আছে, প্রোনাউনের একটা স্লাইড আমি বানিয়ে তোমাদের আগামী দিন আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখি প্রোনাউনের এটা আছে নাকি, একটু দেখি প্রোনাউনের স্লাইডটা যদি আনতে পারি তাহলে তো ভালো হয়। আর একটু সময় লাগবে। পরে ক্লাস টেস্ট ডাউন গেল কোথায় এটা আসলে? এই তো আসছে, বড় করে দিয়ে দাও। স্যার ছবিগুলো স্ক্রিনে বোঝা যাচ্ছে না। দাঁড়াও দিবি, স্ক্রিনে বোঝা যাবে, এই যে একটু সময় লাগতেছে, এখনই বোঝা যাবে। নিয়ে আসতেছি। ওকে স্যার। হ্যাঁ এখন দেখো একটু সময় লাগবে, মানে 1-2 মিনিট লাগবে, তারপর তোমরা বুঝতে পারবে। দেখো ক্লিয়ার হইলে বলবে, দেখা গেলে বলবে।
ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সাবজেক্ট ফর্মটা কেমন, তারপরে দেখো অবজেক্ট ফর্মটা কেমন, তারপরে পসেসিভ ফর্মটা কেমন। পসেসিভ ফর্ম যখন হয়ে যাবে সেটা, হ্যাঁ, পসেসিভ ফর্ম যখন হয়ে যাবে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ কেমন আর পসেসিভ প্রোনাউনটা কেমন দেখো। সাধারণত পসেসিভ প্রোনাউন আসে না, পসেসিভ অ্যাডজেক্টিভ আসে। অর্থাৎ তোমার এই প্রথম তিনটা মনে করো পরীক্ষায় এই সাবজেক্ট অফ প্রোনাউন, অবজেক্ট অফ প্রোনাউন, পসেসিভ। স্যার স্ক্রিনে কি আছে কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমরা কেউ দেখতে পাচ্ছ না সুপ্রিয় শিক্ষার্থী? সুপ্রিয় শিক্ষার্থী আর কেউ দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্যার গলা দেখাচ্ছে। জি স্যার, স্যার ক্লিয়ার না স্যার। ও আচ্ছা, অসুবিধা নেই, আমি ছবি তুলে পাঠিয়ে দিব, ঠিক আছে? গ্রুপে পাঠিয়ে দিব, অসুবিধা নেই। এই ইনশাআল্লাহ। হ্যাঁ, গ্রুপে ইনশাল্লাহ ছবি তুলে পাঠিয়ে দেবো, চিন্তা করো না সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। পার্সোনাল প্রোনাউনের ছবিটা আছে এখানে। এখানে আমরা সাবজেক্ট, তারপর অবজেক্ট এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এই তিনটা দেখবো, আর দুটো দেখার দরকার নাই। বেশি যারা বোঝার দরকার সেটা তোমরা বুঝতে পারো এখানে। অর্থাৎ প্রোনাউনের দেখো কতগুলো ফর্ম আছে। পার্সোনাল প্রোনাউন, পার্সন দিয়ে যেগুলো হয় সেগুলোর সাবজেক্ট ফর্ম কেমন, অবজেক্ট ফর্ম কেমন, পসেসিভ ফর্ম কেমন, পসেসিভ প্রোনাউন ফর্ম কেমন, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কেমন, সেই ফর্মটা গুলো দেখানো আছে এখানে। আমরা ইনশাল্লাহ এটা আমরা এই গ্রুপে আমরা দিয়ে দিব, তোমরা দেখতে পারবে ইনশাল্লাহ। আর যে আগামী ক্লাসে আমরা এই ন্যারেশনের সেন্টেন্স ধরে 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 আমরা টেন্স অনুযায়ী আমরা যাব। টেন্সের চার্টটা আমরা দেখি এখানে পাই নাকি, তারও দেখি। টেন্সের চার্টটা পাইলে তো ভালো হয়। দেখি। ভাই বেড়া তো ভুল ভাল বলছে, তোর ভাই বেড়া সাক্ষাৎকার কথা কয়েছে না, তুমি ভঙ্গ করেছো এখানে বসে কোন দেয় ভাই বেড়া কথা ভুল ভাল চলে আসবে এখানে চেঞ্জ অফ টেন্স ইন ন্যারেশন। কোনটা দিলে বেশ ভালো হয় সেটা দেখি। পুরো কিছু একবারে ধরো কোন গাড়ি দিছে ওই কাজ দিছে আগে বাড়ি দিছে আগে বাড়ি দিছে এর আগে তো তা বলছিস তাহলে জানা আছে এখন আর জানা নাই। সেকেন্ড পেপার আসছে এটা, পরেরটা দেখি কি আসে।